দেখো WBJEE এক্সাম ভালো দিয়ে ভালো র্যাঙ্ক সিকিউর করা যতটা ইম্পর্টেন্ট, তেমনই কিন্তু ইম্পর্টেন্ট ঠিকঠাক কাউন্সেলিংয়ের থ্রু থেকে ঠিকঠাক কলেজে ঠিকঠাক ব্রাঞ্চে অ্যাডমিশন নেওয়া। ঠিক আছে, তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি তোমার WBJEE 2026-এ কাউন্সিলিংয়ের A to Z গাইড আমি আজকে বলবো। ঠিক আছে, বা গাইড করবো। দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, এটা আমি দেখেছি অনেক স্টুডেন্ট প্রপার নলেজের অভাবে ঠিকঠাক র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের সেই স্বপ্নের কলেজে না ঠিক তোমার কিন্তু ঠিকঠাক ব্রাঞ্চ নিয়ে পড়তে পারে না। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো সঠিক গাইডেন্সের মাধ্যমে আমি বলবো মানে পুরো সিট অ্যালটমেন্ট প্রসেস অবধি যে রোড ম্যাপ সেটা আজকে বেসিক্যালি বলবো। তো দেখো সবার আগে জানা উচিত একটাই যে কাউন্সিলিং কীভাবে হয় বা কটা কাউন্সিলিং হতে পারে। তো দেখো যেমন যেই মেইনসের জোসা কাউন্সিলিংয়ে CSAB অনেক কাউন্সিলিং হয়, ওরম টাইপসের ব্যাপার। তো দেখো তোমার WBJEE-তে মেইনলি দুটো কাউন্সিলিং হয়। মেইনলি বলা ঠিক একটা কাউন্সিলিং হয়, যেমন সেন্ট্রালাইজড কাউন্সিলিং, আর এই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং যেটা কলেজ টু কলেজ। যখন আমি আগে সেন্ট্রালাইজড কাউন্সিলিংটা বলে দিই, দেখো এটা হচ্ছে WBJEE বোর্ড দ্বারা পরিচালিত হয়, এটা সম্পূর্ণ অনলাইন হয়। এখানে 3টে রাউন্ড থাকে, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, বা যেটাকে আমরা মপ আপ রাউন্ডও বলি আর কি বেসিক্যালি। ঠিক আছে, তো দেখো সেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের পরে কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং, এটা নিজস্ব কলেজ দ্বারা পরিচালিত হয়। এটা ম্যাক্সিমাম অফলাইনে হয়, মোটামুটি 99% বা 98% অফলাইনই হয়। আর মোটামুটি দেখো সবচেয়ে বড় বিষয় যেটা বারবারই বলছি, সেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে সিট বেঁচে থাকার পরেই কিন্তু তোমার ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হবে। ওকে, তো দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, কীভাবে কাউন্সিলিং স্টার্টিং কীভাবে হয়, দেখো প্রথমে সিট ম্যাট্রিক্স দিয়ে দেয়। ঠিক আছে, নোটিফিকেশান চলে আসে যে মানে কোন কলেজে কোন ব্রাঞ্চে কতটা সিট অ্যাভেলেবেল আছে তার উপরেই বেসিক্যালি। তারপর মোটামুটি দেখো রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, সিট অ্যালটমেন্ট, মোটামুটি এই সিট ম্যাট্রিক্সের উপরেই আর কি বেসিক্যালি আর কি ডিটারমাইন মানে আর কি ডিপেন্ড করে। ওকে, হ্যাঁ, তো দেখো সবার আগে যেটা চলে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। দেখো রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, দেখো নির্দিষ্ট তারিখের ভিতরে মোটামুটি অনলাইনে পোর্টালে গিয়ে তোমার যে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, তোমার একাডেমিক যে ডেটা, ঠিক আছে, এবং র্যাঙ্কে মোটামুটি ইনপুট করতে হবে, এবং তোমার রেজিস্ট্রেশন ফি হিসেবে 500 টাকা আর কি জমা দিতে হবে। তুমি যদি 500 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দাও, তার পরবর্তী পর্যায়ে তোমার পোর্টালের নেক্সট স্টেপ আর কি আনলক হবে। তো দেখো এখানে কী করতে হয়, চয়েস ফিলিং, বারবারই বলি চয়েস ফিলিং নিয়ে দেয় অনেক রকমের কনফিউশন থাকে। ঠিক আছে, চয়েস ফিলিং কীভাবে করবো না করবো, কোথায় আগে আমি ভালো কলেজগুলো দেবো কি না। তো দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, ধরো তোমার র্যাঙ্ক যেমন আসবে তার চাইতে, ঠিক আছে, ভালো কলেজগুলো, ঠিক আছে, আগে দেওয়া উচিত। কেমন ভালো কলেজ, সাপোজ কারো র্যাঙ্ক এসে ধরো সাপোজ 5000, ঠিক আছে, সে না যাদবপুরে সাপোজ তোমার ধরো আইটি বা তোমার সিএসএ তো পসিবল হবে না, ভাবো মেকানিক্যালে দিয়ে দিল। ঠিক আছে, তো যাদবপুরে মেকানিক্যাল, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিছুটা সম্ভাবনা থাকে যদি তোমার কোনো ক্যাটাগরিতে থাকে আর কি, মানে জেনারেল ক্যাটাগরিতে পসিবল না। যাদবপুরে হবে না, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও হবে না, জেনেও কিন্তু যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপর ধরো তোমার কল্যাণী বা শিলিগুড়ি, পরপর এইভাবে কলেজগুলো দেওয়া উচিত। ওকে, তার মানে তোমার যে কলেজগুলো ভালো কলেজ সেখান থেকে পরপর তোমার আর কি ওই ডিসেন্ডিং অর্ডারে দেওয়া উচিত বেসিক্যালি। ঠিক আছে, মানে ভালো কলেজগুলো আগে রাখা উচিত, তারপর তুমি যে কলেজে আর কি পাবে সেই কলেজগুলো বা সেই কলেজের ব্রাঞ্চগুলো, দেন তোমার হচ্ছে মোটামুটি ওই হয় না হাত থেকে যেন বেরিয়ে না যায়, এবং নিজের র্যাঙ্কের চাইতে লোয়ার ক্যাটাগরি 2-4টে কলেজ দেওয়া উচিত। ঠিক আছে, তো এবার তুমি কোনটা টপ তোমার গভর্নমেন্ট কলেজ আছে, কোনটা তোমার টপ প্রাইভেট কলেজ আছে, এটা নিয়ে দেখবে ডিটেলিং একটা দুটো ভিডিও বানানো আছে আমি সেপারেটলি। ঠিক আছে, ভিডিওগুলো দেখে নিও, আরও রিসার্চ করার পরে তুমি নিজের মধ্যে চয়েস ফিলিং করে। বার দেখো চয়েস ফিলিং কিন্তু সবচেয়ে ভাইটাল পোর্শন। ঠিক আছে, এখানে কিন্তু বারবারই বলছি, এখানে কিন্তু তোমার কলেজ এবং কলেজের ব্রাঞ্চ খুব সাবধানে কিন্তু তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, এটা নিয়ে আমি চাইলে আরও পরে ভিডিও বানিয়ে দেবো, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যদি এখানে তাও যদি কনফিউশন থাকে। তারপর চয়েস ফিলিংয়ের পরে যেটা করা উচিত সেটা হচ্ছে তোমার চয়েস লকিং করে দেওয়া উচিত। তারপরে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো এবার সিট অ্যালটমেন্ট শুরু হবে। যদি তুমি রাউন্ড অনে কোনো সিট অ্যালটমেন্ট না হয়, তাহলে তুমি অটোমেটিক্যালি দেখবে রাউন্ড 2-র জন্য এলিজিবল হয়ে যাবে, এখানে অন্য কোনো প্রসিডিওরের দরকার নেই। বাট যদি তোমার রাউন্ড অনে সিট অ্যালটমেন্ট হয়ে যায় বা তুমি সিট যদি নিয়ে যাও, তাহলে কিন্তু তোমার ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। ওকে, ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। ঠিক আছে, কলেজগুলোতে গিয়ে যে তোমার ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ঠিক আছে, সবচেয়ে বড় বিষয় যেটা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে সেটা হচ্ছে, দেখো তুমি যদি ওই মানে সিট অ্যালটমেন্ট হওয়ার পরে ফিজিক্যাল ভেরিফিকেশন না করো, তাহলে কিন্তু তুমি সেন্ট্রালাইজড যে কাউন্সিলিং এটা থেকে অটোমেটিক্যালি এক্সিস্ট হয়ে গেলে। ঠিক আছে, পুরো তুমি অটোমেটিক্যালি এক্সিট হয়ে গেলে। তো সবচেয়ে বড় বিষয় যেটা, এখানে অনেকে না হয়তো ধরো কলেজ নিয়ে নিয়েছো, তা মনে হতে পারে না আমি হয়তো পরে সেকেন্ড রাউন্ডে হয়তো আরও কলেজ ভালো পেতে পারতাম, সেখানে কিন্তু আপগ্রেডেশনের অপশান থাকে। তো রাউন্ড ওয়ানে যদি তোমার সিট অ্যালটমেন্ট হয়ে যায়, তো সিট অ্যাকসেপ্ট করে ফিজিক্যাল ভেরিফিকেশন করা উচিত। ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন কী করতে হবে সেটা বলা আছে এখানে। দেখো
ফি পেমেন্ট তুমি 5,000-এর মতো তোমার আর কি ফি মানে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হয়। তারপর মোটামুটি সশরীরে ভেরিফিকেশন করতে ফিজিক্যাল ডকুমেন্ট, তোমার ফিজিক্যাল ভেরিফিকেশানে যেটা ডকুমেন্টসগুলো আর কি চেকিং হয় মেনলি। ওকে, সবচেয়ে বড় বিষয় যেটা দেখো, তারপর তুমি দেখো, তারপর তোমার রাউন্ড অনের পরে তোমার কাছে মোটামুটি অপশান থাকে অ্যাডমিশন বা আপগ্রেডেশন। তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে তুমি তোমার যদি যে সিট চেয়েছিলে আর কি, বা যে ব্রাঞ্চে সেই পার্টিকুলার কলেজে সেটা যদি পেয়ে যাও, অফকোর্স অ্যাডমিশন নিয়ে নেবে। আর যদি অ্যাডমিশন না নিতে চাও, তুমি আপগ্রেডেশন চাও, তাহলে মোটামুটি তোমাকে কিন্তু রাউন্ড 2-তে আবারও অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যেখানে তোমাকে ইএস আপগ্রেডেশন যে ফর্ম সেটা কিন্তু তোমাকে জমা দিতে হবে। এবার দেখো আপগ্রেডেশন কীভাবে কাজ করে বলি শোনো। ধরো তুমি 5 নম্বর কলেজটা নিয়ে নিয়েছো, এর নিচের কলেজগুলো কিন্তু অটোমেটিক্যালি আপগ্রেডেশনের থেকে তোমার থেকে চলেই গেল। ওকে, তারপরে উপরের দিকে যে কলেজগুলো থাকে, এই জন্য বারবারই বলি দেখো, বড় বড় যেসব কলেজে ধরো তুমি পাবে না র্যাঙ্ক, তাও দিয়ে দাও না চয়েস ফিলিং অসুবিধা কোথায়? তো দেখো তোমার কাছে কিন্তু এর উপরে যে 4টে কলেজ, এগুলোর থেকে আপগ্রেডেশন হওয়ার তার কি তোমার কাছে সম্ভাবনা আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলি। দেখো মেন ব্যাপার যেটা, আর নিচের কলেজগুলো অটোমেটিক্যালি তোমার আজকে বাতিল হয়ে যায়। এবার দেখো যারা মোটামুটি রাউন্ড 2-তে অংশগ্রহণ করে বাট সিট পায়নি, ঠিক আছে, বা ধরো তোমার ক্যাটাগরি থেকে বেরিয়ে গেছে, ধরো ইডাব্লিউস থেকে তোমার মোটামুটি ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিতে চলে এসছে, ঠিক আছে, তাদের জন্য দেখো, তাদের জন্য আরও একটা রাউন্ড থাকে যেটা, সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। ঠিক আছে, দেখো এখানে কী করতে, এখানে বারবারই বলি দেখো, এটা হচ্ছে সেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের একদম লাস্ট চান্স। ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, আর আবারও কিন্তু তোমাকে কী করতে হবে, আবারও কিন্তু চয়েস ফিলিং করতে হবে। আর দাঁড়াও সবচেয়ে বড় বিষয় যেটা, এখানে দাঁড়াও যারা সিট পায়নি, ঠিক আছে, বা যেসব কলেজে ধরো তোমার অনেকে ভর্তি হয়নি, ঠিক আছে, বা তোমার কিছু সিট আর কি থেকে গেছে, ঠিক আছে, সেখানেই কিন্তু তারাই কিন্তু তোমার এর জন্য আর কি এইসব মপ আপ রাউন্ডের জন্য এলিজেবল। ঠিক আছে, এটা সেদিন কিন্তু রাউন্ড 2 সিটের কোনো সম্ভাবনা নেই, মানে কোনো রকমের রিলেশন নেই। এবার দেখো মপ আপের সবচেয়ে বড় বিষয় যেটা, মপ আপের ধরুন 2 রকমের আর কি ফি স্ট্রাকচার থাকে। ঠিক আছে, যারা রাউন্ড 2-তে আগে পার্টিসিপেট করছিল তাদের 200 রুপিস দিলেও নিউ রেজিস্ট্রেশন করতে পারে। আর যারা রাউন্ড 2-তে আগে তোমার রেজিস্ট্রেশন করেনি, তারা শুধু মপ আপের জন্য আর কি তোমার পার্টিসিপেট করতে চায়, তাদের কিন্তু সেক্ষেত্রে 700 রুপিস আর কি ফিস দিতে হয়। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, দেখো এখানটা আমি বারবারই বলি যে সিট অ্যাকসেপ্টের জন্য তুমি যদি 5,000 টাকা দিয়ে থাকো, ঠিক আছে, তারা কিন্তু দেখো ভালো করে বলি শোনো, এই ফিস শুধুমাত্র তারাই দেবে যারা হচ্ছে মপ আপ রাউন্ডে এসে প্রথমবারের জন্য কোনো সিট পাচ্ছে। ঠিক আছে, বারবারই বলি, যারা ধরো মপ আপ রাউন্ডে প্রথমবারের মতো, ঠিক আছে, সিট পাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিসটা দেওয়া হবে। যাই হোক, তারপর দেখো ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের কথা বলি। এই কাউন্সিলিংয়ের জন্য ফালতু ওয়েট করে থাকা উচিত না। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম কলেজেই তোমার আর কি এই কাউন্সিলিং করে, আবার ম্যাক্সিমাম কলেজ করে না। ঠিক আছে, তো মেন ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে দেখো, এটা তো ওই কিছু বেঁচে বুঝে থাকে, সিট ওই 2-4টে করে সিট থেকে বেঁচে থাকে, সেটা তোমার ওই অফলাইনেই বেসিক্যালি হয়। এটা এমন ব্যাপার না যে না সবসময় তোমার ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হবেই। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। আর দেখো এখানে মোটামুটি সবচেয়ে বড় কথা যেটা বলি, দেখো তুমি ওই ফিজিক্যাল ভেরিফিকেশন একটা কথা বলি, অনেকে না যদি ছোটোখাটো ভুল হয়ে থাকে এইচএসের মার্কস বা তোমার ক্যাটাগরি আপডেটের সময় ছোটোখাটো ভুল, ঠিক আছে, তাহলে সেগুলো কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমার সংশোধন করা সম্ভব। আর প্রাইভেট কলেজ দেখো একটা কথা বলি না, অনেকে বলে যে আপগ্রেডেশন মানে হয়তো সিট হারিয়ে ফেলবে, যে সিট না, তোমার সিট আপগ্রেডেড না হলেও যে সিট তুমি অলরেডি অ্যালোটেড হয়েছে সেটা কিন্তু পেয়েই যাবে। আর এসব এর নিয়ে দেখবে ডিটেলিং আমি ভিডিও বানাতেই থাকবো, আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানিও। ঠিক আছে, যে নেক্সট কোন টপিকের উপর WBG কাউন্সিলিং রিলেটেড ভিডিও বানালে তোমাদের হেল্প হবে। আর যদি ভিডিওটা এই অবধি দেখে থাকো, একটু চ্যানেলটা লাইক করো। ঠিক আছে, আর সবচেয়ে বড় বিষয় চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভালো হবে, আর ভিডিওগুলো লাইক করলে একটু মোটিভেট পাবো, তাহলে ঠিক আছে নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি নিয়ে আসতে সুবিধা হবে।